10 বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না। আমার স্বামী যখন অন্য শহরে যেতেন, তখন আমার দেওর বলত, বৌদি, এটা একটা অন্য রকম লাড্ডু। 7 দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে থেকে যাবে। আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে। বাচ্চাটির জন্মের সময় আমার দেওর চিৎকার করে বলেছিল যে এই শিশুটি তার। আর যখন ডিএনএ টেস্ট করা হয়, তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে। কারণ ওই শিশুটি আমার আসলে কি নাম? আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার দেওর থাকত। আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন। এরা খুবই ধনী ছিল। আমার শাশুড়িও ছিল না। আগে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই, ননদ নেই, ভগ্নিপতি নেই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুব কঠিন। কারণ এই বাড়িটা ছিল শুধুই পুরুষের ঘর। আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না। আমার স্বামীও খুব সিরিয়াস ছিল। আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেল, কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমরা আগে কাতারে থাকতাম। আমার বাবা মা চেয়েছিল আমি পাকিস্তানে থাকি, যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি। আমি গরিব তো হয়েই গিয়েছিলাম, কিন্তু খুব চিন্তিত ছিলাম। এই সমস্যার কারণে তখনও পর্যন্ত আমার সন্তান হয়নি। ডাক্তাররা বলতো, আপনার শরীরে রক্ত কম, কারণ আপনি দুঃখী থাকেন সবসময়। আপনার পরিবেশ পরিবর্তন করুন, কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসুন। এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে। কিন্তু আমার বর এমন একটা কাজ করত যে একদিনের জন্য সে ছুটি নিতে পারত না। আর যে আমার সাথে কথা বলতো সে আর কেউ না, সে ছিল আমার দেওর। আমার বয়সী, আর সে দেখতে খুব সুন্দর ছিল। আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষও ছিল। হাসিঠাট্টা করত, কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল, যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না। সে ইউনিভার্সিটিতে চলে যেত, সেখানে বন্ধুদের সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত। আমি ভাবতাম কখনোই সে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে, তাহলে আমার সময় ভালোই কাটবে। খুব ভালো কথা বলত সে। তার নাম ছিল হামাদ। মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম। সে কিছু খাবার, যেমন পিৎজা, বার্গার এইসব নিয়ে আসত, তারপর আমরা একসাথে পিৎজা খেতাম, এখানের ওখানের গল্প করতাম, এভাবেই সময় ভালোই কেটে যেত। আমার স্বামীও এই ব্যাপারটা জানত। আমার স্বামী বলতো তার ভাইয়ের থেকে কিছুটা দূরে থাকতে। আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয়, সে এই বাড়িতেই থাকে। আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না, কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এভাবেই চলছিল। আমার বিয়ের পরে অনেক বছর কেটে গেছে। 10 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো একটাও সন্তান হয়নি। কিন্তু ডাক্তার বলেছে, আপনার খুব একটা সমস্যা নেই, আপনার সন্তান হতে পারে। ডাক্তার আমাকে বললেন, আজই আপনার স্বামীর সাথে কথা বলুন, যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন, আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান। কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম, আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনাল। সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব। 9 বা 10 মাসের জন্য হতে পারে। সে যখন কথা বলল, তারপরে আমি কি বলবো? কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা। সে একবার যা বলে তো সেটাই করত। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি। আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু তখনই আমার দেওর আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল। কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে, আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে। আমি বললাম, জিনিস অর্ডার করার কি দরকার, হামাদ নিয়ে আসতে পারবে। তখন আমার স্বামী বলেছিলেন, তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না, এমনকি তার সাথে কথাও বলতে হবে না। সে তার কাজ করুক, তুমি নিজের কাজ করো। এমনকি ওর জন্য রান্না করারও দরকার নেই। ও বাইরে থেকে খাবে। আমি বললাম, তোমার কি হয়েছে? সে বলল, আমি তোমার বর, আর তাই আমি যা বলছি তাই তোমায় করতে হবে। আমি বললাম, কিছু কি হয়েছে? সে বলল, না তেমন কিছুই না। আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে। আমার এক কাকিমা বাইরে চলে গেছেন। যখন তিনি ফিরে আসবেন, তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন।
তোমার খেয়াল রাখবেন উনি, আর তোমার ভয় করবে না একটু। আশ্চর্য ব্যাপার হলো, আমার স্বামী চলে যাওয়ার আগে আমার দেওরের সাথে দেখাও করেনি। হয়তো ভাইদের মধ্যে কিছু রাগের কারণ ছিল, কিন্তু এমন তো কখনো ঘটেনি, কারণ আমার দেওর একদিন আমার জন্য একটি লাড্ডু নিয়ে এল। সে বলল, তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থেকে যাবে। যদিও আমি আমার দেওরের সাথে এসব কথা আগে কখনো বলিনি, কিন্তু আমার এই দেওর ছিল অন্য ধরনের। আমরা একে অপরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম। সে বলল, অনেক দিন হয়ে গেছে, দাদা বুঝতে পারছে না। সে তোমার চিকিৎসা করায় না, আর তোমাকে কোথাও নিয়েও যায় না। কিন্তু আমি এই বাড়িতে একটি বাচ্চা দেখতে চাই, যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায়। এজন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি। তোমাকে 7 দিন ধরে এটি খেতে হবে, তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে। আমি আমার দেওরকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে সত্যিই একজন ভালো মানুষ, যে এত চিন্তা করেছিল আমার জন্য। আমি বললাম তাকে, আল্লাহ তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দিক। আর আমি সেই লাড্ডুটি 7 দিন ধরে প্রতিদিন খেয়েছি, এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দেওর আমাকে প্রতিদিন গল্প বলতো যে এই লাড্ডু তো অমুকও খেয়েছিল। আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি সেখানের খুব নাম ডাক হয়েছে। মানুষ তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করিয়ে ফিরে আসে। বৌদি, তোমার সমস্যারও সমাধান হবে। আমি প্রার্থনাও করেছি, কিন্তু আমার দেওর আমাকে বলেছিল যে তোমার স্বামীকে এই বিষয়ে কিছুই জানাতে হবে না, কারণ সে এই ধরনের জিনিসে বিশ্বাস করে না। আর যদি দাদা জানতে পারে যে এই লাড্ডুগুলো আমি তোমাকে দিয়েছি, তাহলে আমাকে মেরে ফেলবে। আমি তাকে বললাম যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া চলছে? সে বলল, না, কোনো ঝগড়া নেই। দাদা যেখানে গেছে আমাকেও সেখানে সে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। সেজন্য আমার উপর রেগে আছে। আমি বললাম যে এত ছোট ব্যাপার। তোমার দাদা তো এমনভাবে রেগেছিল যেন তোমার সাথে তার মৃত্যু হলেও কোনো সম্পর্ক সে রাখবে না। সে বলল, হ্যাঁ, ব্যাপার এটুকুই যে সে সাথে সাথে রেগে যায়। কিন্তু সেই দিনগুলিতে আমি আমার দেওরের মধ্যে আরও একটি জিনিস লক্ষ্য করেছি, যা সে আগে কখনো করত না, আর তা হল সে এখন গভীর রাতে বাড়িতে আসে। আমি একা ছিলাম, তাই আমি ওকে বললাম তাড়াতাড়ি আসতে। আমার মনটা কেমন একটা করে। 7 দিন ধরে আমি সেই লাড্ডু খেয়েছি, আর সে বলল, বৌদি, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, কিন্তু কাজটাই এমন। ওকে বললাম যে তোমার জন্য লাড্ডু এসো, তবেই তো বাড়ি। তোমার সাথে আমার জরুরি কাজ, তার জন্য আমাকে সেখানে বসতে। আর আমার মনও ভালো নেই। 7 দিন ধরে আমি সেই লাড্ডু খেয়ে যাচ্ছে। আর হলে আমি তোমাকে আমি আমার স্বামীকে এখানে ডেকে, কারণ আমার এখানে অনেক কাজ আছে। ওকে বললাম যে তুমি এখানে চলে এসো, আমার তোমাকে দরকার। তোমার সাথে আমার জরুরি কাজ আছে। এলো। আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার দেওরকে বলা একবার স্বামী বলল, ঠিক আছে, তাহলে সে এমন ভাবে পাশ দিয়ে চলে গেল যেন সেখানে কেউ বসে অনেক কাজ আছে। আমি বেশ অবাক হয়েছি, আসো, আমার কারণ আমার স্বামী স্বামী যখন এলো বলছিল আমি অবাক হয়ে দেখলাম সে আমার দেওরকে গলায় একবার এবং সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এমন ভাবে পাশ দিয়ে চলে গেল যেন সেখানে আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে আমি বেশ অবাক হয়েছিলাম। আমি সেখানে, কারণ আমার স্বামী আসার আগে আমার দেওর আমি থাকতে দাদা এক মাস হলেই আমাকে জানতে পারলাম যে আমি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এটা যেন মৃত্যুমুখে কোনো মানুষ জীবন ফিরে। আমার স্বামী আমাকে তার সাথে বিয়ের 1 বছর পর এমন খবর পাওয়া ছোট কথা নয়। এখানে আমি থাকতে মাত্র 1 মাস হলো, কিন্তু দেওরের দেওয়া পারলাম যে আমি গর্ভবতী। শুধু বললাম সন্তান না হওয়া কোনো মানুষ জীবন ফিরে বিছানায় থাকবো। আমার স্বামী 1 বছর পর এমন খবর পাওয়া। আমি যখন আমার দেওরকে ফোন করলাম তখন তার নাম্বার বন্ধ ছিল, কিন্তু দেওরের আমি বাড়ির ফোন নাম্বারে কল করলে চাকর ফোনটা শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমরা একই বিছানায় থাকব। আর ওর ফোনটা হারিয়ে গেছে। আমার স্বামীও খুব খুশি। আমি আমার দেওরকে, আমি যখন আমার দেওরকে ফোন করলাম, কিন্তু ওর জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম। আমি বাড়ির ফোন নাম্বারে কল করলে চাকর ফোনটা তুলে বলল, ছোট। আমার স্বামী বলল, তুমি কাকে মেসেজ করছো? আর ওর ফোনটা হারিয়ে গেছে। আমি বললাম, আমি আমার দেওরকে এটা বলতে পারলাম না। বর বলল, কোনো দরকার নেই, কিন্তু ওর জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম। এটা কেন বলছো? যে ও আমার স্বামী বলল যে সে ব্যবসায় অনেক ক্ষতি করেছে। আমার স্বামী বলল, আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি বললাম, তাকে তার জমির অংশ দেওয়া হয়েছে এবং বর বলল সে তার অংশ থেকে বেঁচে থাকবে। এটা কেন আমাদের কোনো সম্পর্ক? আমার স্বামী বলল যে সে ব্যবসায় অনেক ক্ষতি, সে মারা যাওয়ার আগে আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলেন, আর তুমি তাকে এই জমির অংশ দেওয়া হয়েছে, এবং এখন আমার স্বামী বলল সে একজন প্রতারক, চোর, এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই। আমি বলেছিলাম যে সে, আমি অবশ্যই আমার স্বামীকে বলেছি যে তার অন্যায় করেছে, আর তুমি তাকে, কিন্তু আমার স্বামী বলেছেন যে আমার ক্ষেত্রে তোমার আমার স্বামী বলার দরকার নেই, একজন প্রতারক, তুমি হলে বউ, আমি আমার কাজ হলো ঘর চালানো, সম্পর্ক রাখতে চাই না। আর হ্যাঁ,
আমি আল্লাহ অবশ্যই তোমাকে আমার সন্তান স্বামীকে দিয়ে বলেছি দিয়েছেন। যে সে অন্যায় করছে। এখন থেকে তোমার বাচ্চার প্রতি কিন্তু মন আমার দাও। স্বামী বলেছেন যে আমি আমার ঘরের ক্ষেত্রে ও তোমার ভাইয়ের কোনো ব্যাপার কথা বলার দেখব। দরকার নেই। সে আমার তুমি ভাই, হলে বউ, তোমার ভাই তোমার নয়। কাজ হলো ঘর চালানো। যদি তোমার ভাই হতো আর হ্যাঁ, তাহলে তুমি আল্লাহ কথা বলতে তোমাকে পারতে। সন্তান দিয়ে দিয়েছেন। আমি বললাম যে সে এখন আমার থেকে ভাইয়ের তোমার মতোই বাচ্চার ছিল। প্রতি মন দাও। আমি আমার আমি স্বামীকে কি ঘরের করে ও বলবো ভাইয়ের যে ব্যাপার দেখব। তার কারণেই আমরা জীবনে সে আমার সন্তানের ভাই, সুখ পেতে তোমার ভাই চলেছিলাম। নয়। কিন্তু যদি আমার তোমার দেওর ভাই আমাকে হতো, এসব বলতে তাহলে নিষেধ তুমি কথা করেছিলেন, বলতে পারতে। তাই আমি চুপ করে রইলাম। আমি বললাম যে সে আমার ভাইয়ের সত্যি মতোই বলতে ছিল। কি, তারপর আমি আমার স্বামীকে আমার কি করে দেওরকে বলবো যে ফোন করার তার বার্তা কারণেই আসলে আমরা বলার জীবনে প্রথমত সন্তানের সুখ পেতে আমার স্বামী চলেছিলাম। এটা বারণ করত, কিন্তু এবং আমার দ্বিতীয়ত দেওর আমাকে আমি এসব আমার বলতে হবু নিষেধ বাচ্চার করেছিলেন, কেনাকাটায় তাই এবং আমি চুপ করে খুশিতে রইলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে সত্যি আমি বলতে কারো কি, কথা তারপর ভাবিনি। আমি আর সময় পাইনি তারপর আমার আল্লাহ দেওরকে ফোন আমাকে করার একটি বা তার সুন্দর সাথে ছোট কথা ছেলে বলার। দিলেন। প্রথমত আমার তাকে স্বামী পেয়ে এটা আমি বারণ খুব করত, খুশি হয়েছিলাম। এবং দ্বিতীয়ত আমি আমার হবু দিন-রাত যেন বাচ্চার তাকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত এবং থাকতাম। খুশিতে এতটাই ব্যস্ত ছেলের ছিলাম যে যখন 2 মাস আমি বয়স, কারো কথা তখন ভাবিনি। আমি আমার স্বামীকে বলেছিলাম তারপর যে আল্লাহ এবার আমাকে আমরা একটি বাড়ি সুন্দর ফিরে ছোট যাব। ছেলে দিলেন। কারণ আমি তাকে এই পেয়ে ফ্ল্যাটে আমি খুব তোমাকে খুশি আর এই হয়েছিলাম। বাচ্চাকে নিয়ে আর আমি থাকতে চাই দিন-রাত না। যেন তাকে নিয়ে ব্যস্ত এবার আমাদের থাকতাম। বাড়িতে থাকব। ছেলের যখন 2 আমার মাস স্বামী বয়স, বলল যে তখন আমি বাড়িটা আমার স্বামীকে এখনো আমার, বলেছিলাম যে অবশ্যই আমরা এবার সেখানে আমরা যাব, বাড়ি ফিরে যাব। আর আমার ভাই এলে কারণ তাকে সেই আমি এই বাড়িতে তার ফ্ল্যাটে ভাগের তোমাকে যত আর টাকা এই হয় বাচ্চাকে তত নিয়ে টাকা দিয়ে আর দেব। থাকতে চাই না। আমি বললাম এবার যা খুশি আমাদের করো, বাড়িতে থাকব। কিন্তু এবার আমি ঘরে যাব। আমার স্বামী বলল যে আসলে আমি বাড়িটা আমার এখনো বাচ্চাকে আমার, তার প্রিয় কাকার অবশ্যই সাথে আমরা দেখা সেখানে করাতে যাব, চেয়েছিলাম। আর আমার ভাই এলে কিন্তু তাকে আমাদের সেই বলা বাড়িতে তার হয়েছিল যে ভাগের বাড়ি যত বন্ধ টাকা হয় আর আমার তত দেওর টাকা নেই। দিয়ে দেব। কিন্তু আমি বাড়ি ঢুকে বললাম মনে যা হলো খুশি যেন করো, কেউ কিন্তু এখানে এবার আমি থাকছে। ঘরে যাব। যেন এই আসলে বাড়িতে আমি আমার একজন বাচ্চাকে মহিলা তার আছে, প্রিয় কাকার আর সাথে সেটা দেখা এই করাতে জন্য যে চেয়েছিলাম। আমি জানতে পেরে গিয়েছিলাম কিন্তু যে আমাদের বলা বাড়ির হয়েছিল যে সবকিছুই বাড়ি এক বন্ধ মহিলা আর ব্যবহার আমার দেওর করত নেই। যেন। কিন্তু আমার বাড়ি ঢুকে সেরকমই মনে হলো যেন কেউ এখানে কিন্তু থাকছে। সেই মহিলা কে হতে পারে? যেন আমি এই সেদিকে বাড়িতে আর একজন মন দিলাম মহিলা না। আছে, এরপর আমার আর দেওর সেটা ওখানে এই এলো। জন্য যে আমি জানতে আমার পেরে বড় সেখানে গিয়েছিলাম যে বসেছিল। বাড়ির তবুও সবকিছুই আমি এক আমার মহিলা ব্যবহার আবেগ ধরে করতে রাখতে যেন। পারলাম না। আর দেওরকে আমার বলে সেরকমই বসলাম মনে যে হলো। দেখো তোমার ভাইপো। আমার কিন্তু দেওর সেই তখন মহিলা কে বলল হতে না, পারে? আমি এটা আমার সেদিকে আর ভাইপো না। মন ওর দিলাম না। কথা এরপর শুনে আমি আমার দেওর অবাক হয়ে ওখানে এলো। গেলাম। আমার আমার বড় স্বামীও সেখানে বলল বসেছিল, তুমি বাচ্চাকে কিন্তু ভালোবাসবে তবুও না। আমি আমার আবেগ ধরে তুমি রাখতে এত পারলাম না। অহংকারী। আর দেওরকে বলে এই বাড়ি বসলাম যে থেকে বের দেখো হও। তোমার তখন ভাইপো। আমার আমার দেওর তখন বলল আমি না, বললাম এটা এটা আমার আমার ভাইপো ভাইপো নয়। নয়। ওর কথা শুনে কারণ সে আমি ও অবাক আমার হয়ে গেল। ছেলে। এটা শুনে আমার পায়ের আমার নিচ স্বামীও থেকে বলল মাটি সরে তুমি গেল। বাচ্চাকে আর ভালোবাসবে আমার না? স্বামীরও। তুমি এত সে বলল অহংকারী, কিরকম আজে বাজে এই কথা বাড়ি বলছো? থেকে বের হও। তখন কি আমার দেওর বাজে বলল, অভিযোগ করছো? আমি দেওর বললাম বলল, এটা আমি আমার কাউকে ভাইপো দোষারোপ নয়, করছি না। কারণ সে ও এটা আমারই আমারই ছেলে। ছেলে। এটা শুনে আমি আমার প্রমাণ পায়ের করতে নিচ পারবো। থেকে মাটি সরে কথা গেল। শুনে আমার আর পায়ের নিচ আমার থেকে স্বামীরও। মাটি সরে গেল। সে বলল, আমি তাকে কিরকম বললাম আজে বাজে তুমি কথা কিসব বলছো? বলছো? কি আমি বাজে অভিযোগ ইশারা ও করছো? করলাম দেওর যে বলল, তোমার কি হয়েছে? আমি কাউকে দোষারোপ করছি তুমি না। কি চাইছো? এটা আমারই ছেলে। তোমার আমি জন্যই তো প্রমাণ করতে বাচ্চাটা এই পারবো। পৃথিবীতে একথা এসেছে। শুনে আমার পায়ের আর নিচ এখন থেকে তুমি তার মাটি জীবন সরে নিয়ে গেল। কথা বলছো? আমি আমার তাকে স্বামী বললাম, বলল, তুমি কিসব কি বলছো? বলছো তুমি? আমি কি ইশারা ও হয়েছিল? করলাম যে তোমার কি আমি হয়েছে? যখন এখানে ছিলাম না তুমি কি তখন কি চাইছো? হয়েছিল? আমি তোমার আমার জন্যই স্বামীকে তো সব বাচ্চাটা খুলে এই বলেছিলাম। পৃথিবীতে এসেছে। এমন কিছু আর ঘটেনি। এখন তুমি তার জীবন নিয়ে আমি কথা মাত্র বলছো? 7 দিন তার আমার আনা স্বামী লাড্ডু বলল, খেয়েছি। কি বলছো তুমি? তারপরেই আমাদের কি সন্তান এই হয়েছিল? পৃথিবীতে এসেছে। আমি আমার যখন স্বামী এখানে আমার ছিলাম দেওরের না ঘাড় তখন চেপে কি ধরেছিল। হয়েছিল? কি করেছো আমি তুমি? আমার স্বামীকে এই সব লাড্ডুতে খুলে তুমি কি বলেছিলাম। মিশিয়েছিলে? এমন কিছু ঘটেনি। এতে তুমি অজ্ঞান হওয়ার আমি কোনো মাত্র ওষুধ 7 মিশিয়ে দিন তার দাওনি তো? আনা লাড্ডু খেয়েছি। আমার এখানে না থাকার তারপরেই সুযোগ আমাদের নিয়ে কোনো সন্তান এই জঘন্য কাজ পৃথিবীতে করনি এসেছে। তো তুমি? আমার স্বামী আমার আমার স্বামী দেওরের ঘাড় অদ্ভুত চেপে কথা ধরেছিল। বলছিল। কি কিন্তু করেছো আমি তো তুমি? শুনে এই লজ্জায় লাড্ডুতে ঘেন্নায় তুমি মরে কি যাচ্ছিলাম মিশিয়েছিলে? প্রায়। এতে যাকে তুমি আমি অজ্ঞান ভাইয়ের হওয়ার মতো কোনো ওষুধ ভেবেছিলাম, মিশিয়ে দাওনি আমার তো? ভাই হিসেবে দেখেছিলাম। আমার এখানে সে না যদি থাকার সত্যি সুযোগ আমার নিয়ে সাথে কোনো এমন জঘন্য কিছু কাজ করে থাকে, করনি তো তুমি? তাহলে তো আমার আমার জীবনটাই স্বামী নষ্ট অদ্ভুত হয়ে কথা গেল। বলছিল। কিন্তু আমি আমার তো হৃদয় শুনে যেন লজ্জায় জ্বলতে ঘেন্নায় লাগলো। মরে যাচ্ছিলাম প্রায়। দেওর বলল, যাকে এটা আমি আমার ভাইয়ের সন্তান, মতো ভেবেছিলাম, আমি ওকে চিরকাল আমার তোমার ভাই কাছে হিসেবে থাকতে দেব না। দেখেছিলাম, সে বলল, সে যদি সত্যি আমার তুমি সাথে পরীক্ষা এমন করে কিছু নাও। করে থাকে, কিন্তু আমরা নিশ্চিত তাহলে তো ছিলাম আমার যে জীবনটাই শিশুটি নষ্ট আমাদের। হয়ে গেল। পরীক্ষার কোনো আমার হৃদয় প্রশ্নই যেন ছিল না। জ্বলতে লাগলো। আর যদি ডিএনএ টেস্ট দেওর করাও বলল, হয়, তাহলে এটা আমার ফলাফল কি সন্তান। হবে? আমি ওকে চিরকাল তোমার আমার কাছে স্বামী থাকতে বলেছিল দেব না। যে সে সে বলল, ডিএনএ পরীক্ষা করাবে। তুমি পরীক্ষা করে নাও। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে শিশুটি আমাদের। পরীক্ষার কোনো প্রশ্নই ছিল না। আর যদি
ডিএনএ টেস্ট করাও হয়, তাহলে ফলাফল কি হবে? আমার স্বামী বলেছিল যে সে ডিএনএ পরীক্ষা করাবে। আমরা সবাই তখন হাসপাতালে পৌঁছলাম এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নিলাম, কিন্তু রিপোর্ট পেতে 2 দিন সময় লেগেছে। শুধুমাত্র আমিই জানতাম যে কিভাবে আমি 2 দিন কাটিয়েছি। আমার স্বামী আমাকে অদ্ভুতভাবে দেখতেন। আমাকে বারবার আমার বর একই কথা জিজ্ঞেস করত, আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছে? কোনো ঘরে তুমি ঘুমাতে? কোনো সময় ঘুম থেকে উঠতে রাতে কি মনে হতো যে তুমি অজ্ঞান হয়ে গেছ? আর তোমার কোনো হুঁশ নেই? তুমি কি ঘুমের সময় ঘরের দরজা ভেতর থেকে তালা দিতে? আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হলাম। আমি তাকে বললাম, আমি এমন কিছুই করিনি। কিন্তু ততক্ষণে রিপোর্ট হাতে এসেছে।
যখন রিপোর্টের খাম খুলে ফলাফল দেখা গেল, রিপোর্টটি আমার স্বামীর হাত থেকে পড়ে যায়। কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর নয়, আমার দেওরের। আমি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলাম। আমার স্বামী আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। দেওর বলল, আমি তোমাদের সাথে কিছুই করিনি, তোমাদের আমি সব বলবো। ডাক্তার বৌদিকে বলেছিলেন তোমার এত সমস্যা নেই, চিকিৎসা করা যায়, কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করিয়ে দেয়নি, তাই আমি তোমাদের জীবনে সুখ ভরাতে চাই। বৌদি, তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, তাকে বিয়ে করেছিলাম, তাই টাকা চুরি করেছিলাম। কারণ সে খুব অসুস্থ ছিল, কিন্তু তারপরও সে আমাদের সন্তানকে জন্ম দিতে চেয়েছিল। আমার সাথে দাদার ঝগড়া হলো, আর এই কারণে দাদা আমার থেকে সবকিছু কেড়ে নিল।